ᱦᱩᱞ ᱥᱟᱸᱫᱮᱥ ᱤᱭᱩᱴᱤᱭᱩᱵ ᱪᱮᱱᱮᱞ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ। ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ 11 ᱯᱷᱮᱵᱨᱩᱣᱟᱨᱤ ᱛᱤᱞᱠᱟᱹ ᱢᱟᱹᱡᱷᱤᱭᱟᱜ ᱡᱟᱱᱟᱢ ᱢᱟᱦᱟ 177ᱛᱚᱢᱚ ᱡᱟᱱᱟᱢ ᱢᱟᱦᱟ। ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱵᱚᱱ ᱠᱨᱤᱥᱱᱚᱯᱩᱨ ᱦᱟই ᱥᱠᱩᱞ ᱨᱮᱱ ᱢᱟᱨᱟᱝ ᱢᱟᱪᱮᱫ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱪᱚᱱᱫᱨᱚᱫᱤᱯ ᱵᱷᱚᱴ্ᱴᱟᱪᱟᱨᱡᱚ। ᱩᱱᱤ ᱫᱚ ᱤতিᱦᱟᱥ ᱨᱮᱱ ᱢᱟᱪᱮᱫ ᱦᱚᱸ ᱠᱟᱱᱟᱭ। ᱩᱱᱤ ᱛᱮᱦᱮᱧ ᱠᱟᱹᱴᱤᱡ ᱚᱲᱮ ᱚᱲᱯᱟᱛ ᱠᱩᱞᱤ ᱨᱮᱱᱟᱜ ᱵᱚᱱ ᱪᱮᱥᱴᱟᱭᱟ ᱱᱚᱣᱟ ᱡᱟᱱᱟᱢ মাহা হিলোগ দেখা যাক। আচ্ছা, তুমি আমার বন্ধু, নমস্কার। হুল সন্দেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কিন্তু আমার বন্ধু সম, তাই আমরা অত্যন্ত ক্লোজ এবং এই বন্ধুর মতো করে আমরা আলোচনা করব। এখন আজকে 11 ফেব্রুয়ারি তিলকা মাঝির অর্থাৎ তিলকা মুর্মুর জন্মদিন। ঠিক 1750 সালে আজকের দিনে অর্থাৎ 11 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো ইতিহাসের পাতায় হয়তো সেই অর্থে তার নাম জলজল করে না। এখন এই 11 ফেব্রুয়ারির দিনে তুমি কি বলবে? নমস্কার। হুল সন্দেশ ইউটিউব চ্যানেলের আমন্ত্রণে তাদের সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে সাঁওতাল জনজাতিকে আমার অভিনন্দন। মহান তিলকা মাঝির জন্মদিবস সার্থক হোক। এই দিনটা হয়ে উঠুক শোষণহীন, শ্রেণীহীন সমাজ চেতনার দিন। আমার যে বক্তব্য, তিলকা মাঝি ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, 13ই জানুয়ারি 1784 সাল ক্রিমল্যান্ডের উদ্দেশ্যে তিনি যে তীরটা নিক্ষেপ করেছিলেন, সেটা কখনো তীর ছিল না। ওটা একটা সাধারণ তীরও নয়। ওই তীরটি ছিল ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামের প্রথম দিন এবং ভারতের শোষণ মুক্ত আন্দোলনের প্রথম দিন, আর ছিল কৃষক আন্দোলনের অধ্যায়ের সূচনা। 1784 সাল বিশেষ করে ভাগলপুর জেলা, বর্তমান ঝাড়খণ্ডের অধীনে, সেই জেলায় যে পাহাড়িয়া জনজাতি, সেই পাহাড়িয়া জনজাতি তাদের উপরে যে অত্যাচার, শোষণ, জমিদারতন্ত্র, ইংরেজ শাসন ব্যবস্থায় বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রবল অত্যাচার, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন বাবা তিলকা মাঝি, সেই আন্দোলনটা ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং তার এই মৃত্যু, তাকে ভারতবর্ষের প্রথম শহীদ হিসেবে আখ্যা দেওয়া যায়, কারণ তিনিই সূচনা করেছিলেন ভারতের সশস্ত্র সংগ্রামের ইতিহাসকেই। আচ্ছা, তিলকা মুর্মুর যে আন্দোলন, এই আন্দোলন কি বিপ্লব বলা চলে? অথবা তার সাথে সাথে যদি আরেকটা প্রশ্ন তোমাকে করি, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা পটভূমি কি ওই ক্লিভল্যান্ডের হত্যার মধ্য দিয়েই কি সূচনা হয়েছিল? ভারতবর্ষের ইতিহাস বড় জটিল, যেখানে তথ্য খুঁজে পাওয়া যায় না। পাহাড়িয়া জনজাতির যেখানে ইতিহাস চেতনা ছিল না, মুখ প্রমুখ যে তথ্য আহরণ করতে হয়েছে, তা কালের সীমানায় অনেক তথ্য হারিয়েছে, অনেক তথ্য বিস্তৃত। বিদ্রোহ এবং বিপ্লবের ব্যাখ্যায় ইতিহাস যাই বলুক, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে সমস্ত কিছু বিদ্রোহের থেকে বিপ্লব আখ্যা দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। কারণ যে সময় নির্দেশ করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের অত্যাচার, পাশাপাশি আমাদের সমাজ জীবনের জমিদারতন্ত্রের প্রভাব, শোষণ এবং নিপীড়িত জনজাতিকে যে আপোষহীন যে সংগ্রাম, সেটাকে কখনো বিদ্রোহ আখ্যা দেওয়াটা উচিত নয়। পরিবর্তে বিপ্লব আখ্যা দিতে পারি এই কারণে যে প্রথম যে তীরটি ছুঁড়েছিলেন, সেটা তো তীরই ছিল না। বাবা তিলকা মাঝি যে সংগঠিত করেছিল সাঁওতাল জনজাতিকে,
তাকে বিপ্লব ছাড়া অন্য কিছু আখ্যা দেওয়া যায় না। কারণ সশস্ত্র সংগ্রামের ইতিহাস প্রথম যিনি বপন করেছিলেন তিনিই তিলকা মাঝি। বিপ্লবের সূচনা তার হাত ধরেই, সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সূচনা তার হাত ধরে, এবং ভারতের সংগ্রামের ইতিহাসের তিনিই প্রধান কেন্দ্রিক। আচ্ছা, তাহলে তাকে কি প্রথম শহীদ বলা যায়? অবশ্যই বলা যায়। এবং শহীদের কোনো তকমা হয় না, শহীদ শহীদ। আন্দোলন, সংগ্রাম এবং দেশের জন্য আত্মবলিদান যিনি দিয়েছিলেন, তাকে প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ, তৃতীয় শহীদ নয়, তিনিই হচ্ছেন ভারতবর্ষের শহীদদের পুরোধা, প্রথম শহীদ এবং শহীদদের পুরোধা। তার রক্তের উপর থেকেই দাঁড়িয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম। বাহ, অত্যন্ত সুন্দর। আচ্ছা, আর একটু যদি এই তিলকা মাঝির নেতৃত্বে যে সাঁওতাল বিদ্রোহের দানা বেঁধেছিল, এখন তার পটভূমি তুমি যদি একটু বলো, পটভূমি বলতে কোন প্রেক্ষাপটে? নিঃসন্দেহে হ্যাঁ। আমরা আমাদের এখানে বিশেষ করে ইংরেজ রাজত্ব, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব সূচনা হয়েছিল 1757 সালের পর, এবং প্রকৃতপক্ষে 1764 এবং 65 সালের পরেই। যেটা মূল বিষয় দাঁড়ায় যে 1750 সাল ভাগলপুর জেলার সম্ভবত সুলতানগঞ্জ এবং তিলক গ্রাম, সেখানেই জন্মগ্রহণ করেছিলেন বাবা তিলকা মাঝি। বাবা ছিল সুন্দর মুর্মু, মা ছিল পান মুর্মু। তার ঐতিহাসিক তথ্য নিয়ে অনেক কিছু রয়েছেন, কারণ ঐতিহাসিকদের তথ্য বিচার বিশ্লেষণ, তথ্য যাচাই, তথ্য সংগ্রহ প্রক্রিয়াটা এত জটিল যে কল্পকাহিনী, গল্পগাথার মধ্যেও ইতিহাস খুঁজতে হয়। যেটা মহান সাঁওতাল জনজাতির মধ্যে যে বিশ্বাস এবং তাদের যে বংশ পরম্পরার যে কাহিনী চলে আসছে, তার উল্লেখযোগ্য ইতিহাস ছিলেন এই তিলকা মাঝি। আমরা যারা ইতিহাস চর্চা করি, ঐতিহাসিক তথ্যর কাঠিন্য নিয়ে যাচাই করি, সেই কাঠিন্যতা ভেদ করে কোথাও একটা নাম পাওয়া যায়, যার নাম হচ্ছে জাবরা পাহাড়িয়া। এই জাবরা পাহাড়িয়াই যে তিলকা মাঝি, তার যে ছদ্ম নাম, জাবরা পাহাড়িয়া থেকে তিলকা মাঝিতে এই যে রূপান্তর, এই রূপান্তরের উদ্দেশ্য ছিল একটাই, যাতে আপোষহীন সংগ্রাম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহাজনতন্ত্র, জমিদার তন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য জাবরা পাহাড়িয়া থেকে তিলকা মাঝি, এই রূপান্তরটা ঘটেছিল। তবে যেটা আমাদের মূল বিষয়, যে মুঘল সাম্রাজ্যের শেষ পর্বে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনায়, বিশেষ করে 70 সালের দুর্ভিক্ষ নিম্ন বর্গের জনজাতির মানুষদের যে প্রবল আঘাত করেছিল, তাদের সমাজ জীবন, তাদের অর্থনৈতিক জীবন এবং তাদের সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে, বিশেষ করে দেশীয় মহাজন, দেশীয় জমিদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সশস্ত্র প্রহরী বা সশস্ত্র পুলিশ যাই বলি না কেন, তাদের দ্বারা এতটাই তারা নিপীড়িত জনজীবনে, ফলে সেখান থেকে বাঁচবার একমাত্র উপায় ছিল সশস্ত্র সংগ্রাম। বাবা তিলকা মাঝি সেই সংগ্রামের পথ দেখিয়েছিলেন। পাহাড়িয়া জনজাতিকে নিয়ে তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই সশস্ত্র সংগ্রামে এগিয়ে যাওয়া, কারণ তিনি জানতেন যে কোনো সমাজ ব্যবস্থা যখন বংশ পরম্পরার দীর্ঘ ঐতিহ্যবাহী শোষণ প্রক্রিয়া চলে, সেখান থেকে মুক্তি পেতে গেলে কোনো একটা বিদ্রোহ নয়, বরং প্রয়োজন বিপ্লবের, এবং সেই বিপ্লবটা হয়ে উঠেছিল তার এই আন্দোলনের রূপরেখা। তো যাই হোক, 1484 সালের 13ই জানুয়ারি তিনি ভাগলপুরের যিনি পুলিশ প্রশাসনের প্রধান, সেই ক্লিভল্যান্ড, তার উদ্দেশ্য করে তিনি যে তীরটা নিক্ষেপ করেছিলেন, ঐতিহাসিক মতে অনেক বিভেদ রয়েছে। তার কেউ কেউ বলেন যে বিশেষ করে দেশীয় ঐতিহাসিকরা তিনি মারা গিয়েছিল এই বাবা তিলকা মাঝির ছোঁড়া তীরে। আবার অনেক ঐতিহাসিক অস্বীকার করেছেন যে তার মৃত্যু খবরটা সম্পূর্ণ মিথ্যে, যে তিনি জ্বরে মারা গিয়েছিলেন পরবর্তীকালে। তথ্য যাই থাক, কিন্তু সংগ্রামের ইতিহাস এইভাবে তথ্যের কঠোরতায় নির্ভর করে না। সংগ্রামের ইতিহাস নির্ভর করে পরিশ্রম, নিরলস আপোষহীন সংগ্রাম এবং বীরত্বের মধ্য দিয়ে। বাবা তিলকা মাঝি সেটাই দেখেছিলেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং গণসংগ্রাম তার হাত ধরেই রচিত হয়েছিল। এখানেই তার সার্থকতা। তিনিই ভারতবর্ষের
সংগ্রামের পুরোধা এবং তিনিই ভারতবর্ষের প্রথম শহীদ। 1770 সাল মন্বন্তরের সাল। হ্যাঁ, অপরদিকে ইংরেজদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা মারাত্মক শোষণ যন্ত্রণা। এই দুইয়ের মাঝখানে থেকেও তিলকা মাঝির এই আপোষহীন আন্দোলন বা বিপ্লব, এটা কিভাবে তুমি দেখছো? এটা আমি দেখছি মানে ভারতবর্ষের বিপ্লবের জন্ম হিসেবে, স্বাধীনতার সংগ্রামের জন্ম হিসেবে, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের স্বপ্ন হিসেবে বাবা তিলকা মাঝি এখানেই তার সার্থকতা। আমাদের দেশে বিশেষ করে যারা এই সমস্ত আজকের দিনে ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে বলে রাখাই ভালো, সততা, সহনশীলতা, সংবেদনশীলতা, স্বপ্ন এবং সংগ্রামের উপাদান নিয়ে সাঁওতাল জনজাতির রক্ত তৈরি। সেই রক্তকে প্রণাম জানাতে হয় তাদের বলিষ্ঠ ইতিহাসের কারণে, যে ইতিহাসের সূচনাটাই করেছিলেন তো বাবা তিলকা মাঝি। এই যে ঐতিহ্যবাহী ইতিহাস, আপোষহীন সংগ্রামের ইতিহাস, 1855 সালের সাঁওতাল বিদ্রোহ ভারতবর্ষের সব থেকে সাফল্যমণ্ডিত বিদ্রোহ, এবং যা কখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমাতে পারেনি। এতটাই তার সার্থকতা, পরবর্তীকালে বাধ্য হয়েছিল সমস্ত সরকার, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয়, সমস্ত ব্রিটিশ সরকার, সেই সঙ্গে ভারত সরকারও তাদের জনচেতনা, জনসংস্কৃতিকে যাতে আঘাত না করে তার চেষ্টা এখনো চলছে। অর্থাৎ তাদের যে বীরত্বের ইতিহাস, এই বীরত্বের ইতিহাস শোষক শ্রেণী ভয় পায়, এই বীরত্বের ইতিহাস অত্যাচার শ্রেণী ভয় পায়, এই বীরত্বের ইতিহাস জমিদার শ্রেণী ভয় পায়। অর্থাৎ সাঁওতাল জনজাতি সেই সংগ্রামের ঐতিহ্যবাহী প্রতীক, যাদের ভিতরে সংগ্রাম এবং স্বপ্ন দুই মিশে রয়েছে। আচ্ছা, তা সত্ত্বেও একটা লক্ষ্য করা যায় মাঝে মাঝে যে ভারতবর্ষের ইতিহাস কি এখন বিকৃতির পথে? না, আমি তোমাকে যেটা বলি, বিকৃত ইতিহাস প্রাচীন কাল থেকেই রয়েছে। যে ইতিহাসের পিছনে বিজ্ঞান চেতনা থাকে না, যে ইতিহাসের পিছনে একটা গোপন অভিসন্ধি কাজ করে, যে ইতিহাসের তথ্যকে বিকৃত করার প্রয়াস থাকে, সেটা কখনো ইতিহাস হতে পারে না। ইতিহাস হতে গেলে বিজ্ঞান চেতনা থাকতে হবে, সম্পূর্ণ নির্মোহ দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং তথ্যের যথার্থতা নির্ণয় করতে হবে। একথা ঠিক, ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাস বা আন্দোলনের ইতিহাস বা কৃষক আন্দোলনের ইতিহাস যা কিছু ঘটেছে সমস্তটাই উৎপত্তি ঘটেছে সাঁওতাল জনজাতির হাত ধরে। ফলে তাদের যে গৌরবজনক ইতিহাস, এই ইতিহাস তো মিথ্যা হতে পারে না। আমি তথ্য আহরণ করিনি তার মানে ইতিহাস তো মিথ্যা হতে পারে না। আমি তথ্যের যথার্থতা নির্ণয় করিনি তার মানে ইতিহাস তো মিথ্যা হতে পারে না। যে বংশগত ঐতিহ্যগত ইতিহাসের বংশলতিকা নিয়ে তারা চলেছে, সেই ইতিহাসে তারা তো আজ বর্তমান। কি বর্তমান? সংগ্রামী চেতনায়, স্বপ্নে, সংবেদনশীলতায়, সততায় তারা অন্যান্য জনজাতির থেকে অনেক বেশি এগিয়ে। এখানেই তাদের সার্থকতা। বাবা তিলকা মাঝি বোধহয় সেই দৃষ্টিকোণ বা সেই ঐতিহ্য তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এখানেই বাবা তিলকা মাঝির সার্থকতা। গৌরবজনক জনজাতি হিসেবে তারা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাহ। আচ্ছা, তার সাথে সাথে আরো এক্ষুনি একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এইটা যদি তিলকা মাঝির ইতিহাস হয়ে থাকে, তাহলে তার চিন্তা চেতনা, তার সংগ্রাম, তার লড়াই, তার ভাবনা, মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপায় কি হতে পারে? এবারে জটিল প্রশ্ন, এটা
অত্যন্ত তাগিদ থেকে এবং সত্যের প্রতি দায়বদ্ধতা যাদের মধ্যে থাকবে, উচিত সরকারের, উচিত বিভিন্ন গবেষকদের এগিয়ে আসার। কারণ এই ইতিহাসকে তো আর মুছে ফেলা যায় না, বিকৃত করা যায় না। তথ্য নেই বলে তথ্য খোঁজার চেষ্টা করব না, বা কোনো এক জনজাতি গৌরবজনক ইতিহাসকে আমরা অবদমিত করে রাখবো, এই প্রয়াস যদি থাকে, মনের মধ্যে কাজ করে, তাহলে এই ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। যদি সত্য, ন্যায়, নির্মোহ দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চা হয় এবং অবশ্য তা সরকারি উদ্যোগে, তাহলে এই ঐতিহ্যবাহী ইতিহাস বেরিয়ে আসবে এবং আগামী প্রজন্ম তাতে উপকৃত হবে। এইভাবে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাসটা তাদের যে সঙ্গে রয়েছে, তারা তার থেকে প্রেরণা পাবে, আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে এবং তারা সেই ইতিহাসের মধ্যে দিয়ে তাদের সংগ্রামী চেতনাকে আরো বেশি তারা বাড়াতে পারে। এবং তবেই আসবেই তো শোষণমুক্ত সমাজ, তবেই তো আসবে মানবতার জয়, তবেই আসবে আমাদের সংস্কৃতির ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ, এবং সেটাই আগামী বিশ্বকে পৌঁছে দেবে একটা সংগ্রাম, সততা, নৈতিকতার মানদণ্ডে, এবং যার সূচনা হয়েছিল এই ইতিহাস থেকেই। আমাদের খোঁজা জরুরি, সরকারি উদ্যোগ জরুরি এবং এগিয়ে আসাও জরুরি। যারা ইতিহাসের প্রতি যাদের ভালোবাসা আছে, ইতিহাস চর্চার প্রতি যাদের আগ্রহ আছে, তাদেরকে এই ইতিহাসটাকে আবার খুঁড়ে খুঁড়ে দেখতে হবে এবং তার ঐতিহ্যকে খুঁজতে হবে আমাদের জাতির স্বার্থে, দেশের স্বার্থে। আচ্ছা, যদি মানে বিশ্বের নিরিখে বিশ্বায়ন, হুম বিশ্বের নিরিখে টিলকা মাঝির অবস্থান অথবা তার সংগ্রাম, তার লড়াই কি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যেতে পারে? আজকের বিশ্ব সম্পূর্ণরূপে আধিপত্যবাদের যুগ। অর্থনৈতিক আধিপত্য, সাম্রাজ্যবাদের আধিপত্য, এবং এই সাম্রাজ্যবাদ এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদের কারণে বিশ্বের সাধারণ মানুষ দারুণভাবে নিষ্পেষিত। যদি আগামী বিশ্বের কথা চিন্তা করি, আন্দোলনের রূপরেখা, আগামী বিশ্ব হতে চলেছে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম যদি আমরা ধরেই নিই আন্তর্জাতিক স্তরে, তাহলে অবশ্যই তিলকা মাঝির গুরুত্ব এইখানেই। তিনিই তো এই আধিপত্যবাদের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলেন। অর্থাৎ গ্লোবালাইজেশনের ক্ষেত্রে যে গ্লোবাল লিডার হিসেবে তার যে অবদান, হয়তো ভাগলপুর সেটা হতে পারে, কিন্তু তার ব্যাপ্তি গোটা বিশ্ব জুড়ে, এবং তার কৃতিত্ব এখানে প্রবল আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম তীর ছুঁড়েছিলেন তিনি। আজকের দিনে গোটা বিশ্বের ক্ষেত্রে তাকে গ্লোবাল নেতা হিসেবে বলা যায়, এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে তার কথাকেই চিন্তা করা যায়। আসুন এই মহান 11ই ফেব্রুয়ারি বাবা তিলকা মাঝিরকে প্রণাম জানিয়ে, ভারতবর্ষের নিপীড়িত শোষিত জনজাতিকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আজকে চন্দ্রদীপকে পেয়ে সত্যি আমরা গর্বিত। বিশেষ করে আমি অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে তার একটা সাক্ষাৎকার নেব। আজকে ইতিহাসের শিক্ষক হিসেবে সত্যি অত্যন্ত সুন্দর এবং তথ্য সমৃদ্ধ একটা বক্তব্য আমরা শুনলাম। ফলে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তাকে জানাচ্ছি, এবং এরপরও যাতে পাই সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে অথবা আরও বিভিন্ন বিষয়ের উপরে, এবং সেটা আশা রাখি। চন্দ্র, তুমিও সুস্থ থাকো, ভালো থাকো। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি হুল সন্দেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও রইল তোমার প্রতি। হুল সন্দেশের সমস্ত দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, এবং হুল সন্দেশের আমন্ত্রণে আবারও আসবো এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলতে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই 11ই ফেব্রুয়ারি
হয়ে উঠুক বিশ্ব শোষণ বিরোধী দিবস।